হাসপাতালের অপারেশন থিয়েটারে শুয়ে রয়েছে একটি বছর 20 মেয়ের শরীর। অপারেশন থিয়েটারটির উজ্জ্বল আলো এসে পড়েছে তার শরীরে। ঘরের সুদৃশ্য কাচের টেবিলটাতে, কাচের মুখ বন্ধ জারগুলোতে এক বিশেষ কেমিক্যালের উপর থরে থরে সাজানো রয়েছে মানুষের ধূসর কিডনি, যার দেশে এবং বিদেশে বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা। মেয়েটির অচেতন শরীরটি ঢেকে রাখা সাদা চাদরটা সরিয়ে এক বছর 40-এর মহিলা পাশে দাঁড়িয়ে থাকা 50 ঊর্ধ্ব এক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে উঠল, স্যার, কি মনে হচ্ছে? মেয়েটা বাঁচবে তো? এমনিতেই এমন রুগ্ন শরীর, তার মধ্যে প্রতিদিন তাকে ড্রাগস ইনজেক্ট করা হচ্ছে। আচ্ছা, আমরা কাজ শেষ করার পর এদের অস্তিত্ব মুছে দিচ্ছি না কেন? কেন এদের টুপ ফেলে অপহরণ করে এতদিন ধরে এতগুলো টাকা খরচ করে এভাবে বাঁচিয়ে রাখছি এদের? হাতে ধরে রাখা কাঁচি চালাতে চালাতে মুখে সার্জিক্যাল মাস্ক পরিহিত ব্যক্তিটি বলে উঠল, মায়া, মায়া মাই ডার্লিং, এতদিন ধরে আমার সঙ্গে রয়েছ, অথচ এই বুদ্ধিটা কিন্তু তোমার সেই আগের মতো রয়ে গিয়েছে। কিন্তু কেন বলুন তো, এমন কথা কেন বলছেন? মায়া, এত সরল হলে অন্ধকার জগতে টিকে থাকা যায় না। আচ্ছা, আমরা যারা হাঁস মুরগি পালন করি, তারা কি মুরগি বা হাঁস ডিম দেওয়ার পরে তাদের মেরে ফেলে না? এমনকি তাদের দীর্ঘদিন ধরে উপযুক্ত খাবার এবং পানীয় সরবরাহ করে বাঁচিয়ে রাখি, যতদিন তারা আমাদের ডিম 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 দিচ্ছে, তাই তো? এরাও আমাদের কাছে সেই প্রতিপালিত হাঁস কিংবা মুরগির সমান মায়া, বুঝলে না তো? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। আমরা অন্ধকার দুনিয়ার বাসিন্দা, আমাদের কাজের পদ্ধতি একটু আলাদা। প্রথমে ভিকটিমকে টার্গেট করা, তারপর ফোনের অ্যাক্সেস নিয়ে তার কল লিস্ট চেক করে তারই আপনজনদের নম্বর কালেক্ট করা, এরপর যার নম্বর ব্যবহার করে ভিকটিমকে ফাঁদে ফেলা হবে সেই ব্যক্তিকে নজরবন্দি করা। পরবর্তীকালে সেই ব্যক্তি যে সব জায়গায় যায়, যেমন ধরো রেশন দোকান, ব্যাংক, পোস্ট অফিস, মানে ওই যেসব জায়গায় আঙুলের ছাপ ব্যবহার হয় আর কি, সেখান থেকে গোপনে সোর্স লাগিয়ে তাদের ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে সেই সময় ফিঙ্গারপ্রিন্টের ফটোকপি ইমেজ বানিয়ে একটা থাম্ব প্যাডে তুলে নেওয়া হয় তার আলো, এবং তৈরি করা হয় নকল ফিঙ্গারপ্রিন্ট। এরপর সেই নকল ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তাদেরই সিম ক্লোনিং করে টার্গেটেড ভিকটিমকে কল করা হয় যে সে কোনো বিপদে আছে। এর পরের গল্প তুমি তো জানোই মায়া। এবার আসি কেন তাদের বাঁচিয়ে রাখা হয়। স্বার্থে মায়া, নিজেদের স্বার্থে। একদিন আমার MBBS ডিগ্রি কেড়ে নিয়েছিল এই আইন, তুমি জানো কি বলছিল আমার? অপারেশন থিয়েটারে আমার হাতে এক গর্ভবতী মহিলা মারা গিয়েছিল। সে তো হতেই পারে, তাই না? ঠিক হলে আমার ডাক্তারি লাইসেন্স কেড়ে নেবে। আর তাই আমি চাই সবাই জানুক মায়া আমার প্রতিভা কতখানি, কিভাবে অপরাধ জগতে ডাক্তার বাবু হয়ে উঠেছি আমি। আমি আমি চাই তারা ফিরে যাক, তারা ফিরে যাক, দুনিয়াকে জানাক আমার অস্তিত্ব। আর আমি একইভাবে দিনের পর দিন সকলের সামনে
একের পর এক মানুষের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবো। কথাগুলো বলে সেই পুরুষটি এক হাতে ধরে রাখা সার্জিক্যাল ব্লেড দিয়ে পেটের বাম দিকটাতে ছোট্ট একটা টান দিতেই পেটটা দু ভাগে ভাগ হয়ে গেল। হাতে পড়ে থাকা সাদা গ্লাভস দিয়ে ধীরে ধীরে অতি সন্তর্পণে শুইয়ে থাকা মেয়েটির পেট থেকে বের করে আনলো একটি কিডনি। ডাক্তারের পোশাক পরিহিত সেই ব্যক্তির পাশে দাঁড়িয়ে থাকা 40 মায়া একটি কাঁচের জার বাড়িয়ে ধরতেই তার ভেতরে সযত্নে রেখে দিল সেটি। এরপর কাটা জায়গাটায় সেলাই করে মেয়েটির মাথায় অদ্ভুতভাবে হাত বুলিয়ে পুরুষটি বলে উঠল, কি হবে তোমার দুটো কিডনি নিয়ে? মানুষ বড়ই স্বার্থপর প্রাণী। এই পৃথিবী জুড়ে কত কিডনি পেশেন্ট একটা সুস্থ কিডনির অভাবে প্রাণ খুইয়ে দিচ্ছে, তার খবর রাখো তুমি? না, রাখো না। তোমরা ডুবে রয়েছে ইন্টারনেটের রঙিন জগতে, আর আমি 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 লাইসেন্স হারানো ডাক্তার। আমি আমি আজও মানুষের পাশে একইভাবে রয়েছি, তবে তোমাদের চেনা জগৎ থেকে অনেক অনেক দূরে। সেখানকার কথা তোমাদের মতো শিক্ষিত মুখের দল কখনোই ভাবতে পারবে না। তবে চিন্তা করো না মালতী, তোমার বয়ফ্রেন্ড যার সিম ক্লোন করে তোমায় ডেকে এনেছি সেও রয়েছে পাশের ঘরে। তারও তো একই হাল হতে চলেছে মালতী। খানিক পরেই রাস্তার কতগুলো লোক তোমায় খুঁজে পাবে বাইপাসের ধারে উন্মাদ অবস্থায়। আর এরপর আবারও এক ইন্টারনেট সেনসেশন। পুলিশ তোমায় জেরা করবে, প্রথমে তোমায়, পরের দিন তোমার বয়ফ্রেন্ডকে। কি যেন বেশ নাম তার, হ্যাঁ মনে পড়েছে, এই সান্নিধ্য। ওকেও কাল ছেড়ে দেবো। তারপর দুজনে একটি করে কিডনি নিয়ে সুখে শান্তিতে থেকো, কেমন? তবে পুলিশ তোমার বয়ফ্রেন্ডকে সহজে ছাড়বে বলে মনে হয় না, কারণ নিখোঁজ হওয়ার দিন ফোন কলটা তো তার কাছ থেকে এসেছিল কিনা। বিছানায় শুয়ে থাকা মেয়েটি অস্ফুট স্বরে কি যেন একটা বলার চেষ্টা করল। মায়া তার মুখের কাছে কানটা এনে ডাক্তারের পোশাক পরিহিত সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, স্যার, পেশেন্টের তো এখনই জ্ঞান ফিরে এসেছে। তাতে কি, তুমি 12 নম্বর শিশির থেকে সিরিঞ্জে ভরে নাও মেথোডিন। ওর বড্ড নেশার তেষ্টা পেয়েছে, বড্ড তেষ্টা। দাও 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 দাও, ওর হাতে ফুটি দাও, তাহলে আর কোনো যন্ত্রণাই থাকবে না। মায়ার সাথে সাথেই এক আজ্ঞাবহ দাসের মতো ডাক্তারের সকল নির্দেশ পালন করল। 12 নম্বর শিশির ওষুধটি সিরিঞ্জে ভরে তুলে দিল ডাক্তারের হাতে। সিরিঞ্জের গায়ে 2 বার টোকা মেরে বিছানায় শুয়ে থাকা সেই মেয়েটির হাতে ফোঁটাতেই যাবে, ঠিক সেই মুহূর্তে মেয়েটির চোখ মেলে তাকালো। মুহূর্তের মধ্যে বিছানার এক পাশে সরে গিয়ে ছুঁড়ে মারল গায়ে লেগে থাকা চাদরটা। তার শরীরটি বড্ড ক্লান্ত আজ, সারা শরীর থরথর করে কাঁপছে যেন। তবুও সে আর শেষ দেখতে চায় না। বিছানার পাশে রাখা একটি সার্জিক্যাল নাইফ তুলে নিল হাতের মুঠোয়। হাতটি ঘোরাতে ঘোরাতে সে তাদের উদ্দেশ্য করে বলে উঠল, কি ভেবেছ তোমরা এইভাবে একের পর এক মানুষের শরীর থেকে তোমরা বার করে নেবে তাদের কিডনি? তাদেরই আপন নিজেদের সিম ক্লোনিং করে, গলা নকল করে আর কতদিন চালাতে পারবে এই অন্ধকারের রাজত্ব? তোমরা দিনের পর দিন আমায় ড্রাগ ইনজেক্ট করেছ, খানিক আগেই বের করে নিয়েছ আমার কিডনিটা।
এত কিছু করে রেহাই পাবে তোমরা? তোমরা আমার ব্যাপারটা সব জানলেও এটা হয়তো জানো না আমি আন্তর্জাতিক স্তরের একজন তীরন্দাজ। এছাড়াও আমি সব ধরনের অস্ত্র কিংবা বন্দুক চালাতে দক্ষ। আমি এতক্ষণ ধরে সব শুনেছি। আচ্ছন্ন ছিলাম ঠিকই, কিন্তু জ্ঞান হারাইনি। আমায় ছেড়ে দেবে বলেছিলে না? আমি পুলিশকে সব জানিয়ে দেবো। ডাক্তারের পোশাক পরিহিত সেই ব্যক্তি এইবার খিলখিলিয়ে অট্টহাসি দিয়ে বলে উঠল, মালতী 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 মালতী, কাম ডাউন। এত উত্তেজিত হওয়ার কি আছে? হ্যাঁ, পুট ডাউন দ্যাট নাইফ মালতী। না, কাছে আসবে না, একদম কাছে আসবে না। শূন্যে সার্জিক্যাল লাইফটা ঘোরাতে ঘোরাতে সে ধীরে ধীরে ওদের সামনে দিয়ে দরজার বাইরে যাওয়ার চেষ্টা করতে থাকে। ডাক্তার এবং মায়ার মধ্যে দৃষ্টি বিনিময় হয়। তাদের চোখের মধ্যে ঝলক দিচ্ছে এক অদ্ভুত রহস্যময় পরিভাষা, যা কালো জগতের মানুষরা ছাড়া সাধারণ কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। দরজাটা এক লাথি মেরে খুলে দিল মালতী। এরপরে বাইরে বেরিয়ে এসে হাতে সার্জিক্যাল লাইফ ধরা অবস্থাতেই তাদের সামনের দরজাটা বাইরে থেকে লাগাতেই যাবে, ঠিক সেই মুহূর্তে দরজাটা ভেতর থেকে কে যেন সজোরে চেপে ধরল মালতীর দুই হাতের পাতা লক্ষ্য করে। যন্ত্রণায় চিৎকার করে উঠল সে। হাত থেকে মাটিতে খসে পড়ল নাইফটি। এইবার দেখা গেল মায়াকে। ধীরে ধীরে সে দরজাটা খুলে মাটিতে পড়ে থাকা মালতীর মুখে একটা কষে লাথি চালালো। ডাক্তারি পোশাক পরা ব্যক্তিটি সহানুভূতির সুরে বলে উঠল, বাবা, এতদিন শরীরে ড্রাগস নিয়ে একটা কিডনি হারিয়েও এত জোর? না, সত্যিই একে বোধহয় বলে ওই স্পোর্টসম্যান স্পিরিট। আমরা তো তোমাকে এমনিতেই ছেড়ে দিতাম না মালতী, বৃথাই শরীরের বল ক্ষয় করলে। মাটিতে পড়ে থাকা মালতী কোনো ক্রমে যন্ত্রণায় বেঁকে যাওয়া হাতের পাতা দুটোকে মুষ্টিবদ্ধ করে মাটি থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই মায়া আবারও তার পেট লক্ষ্য করে সেই পেটের কাটা জায়গাটায় আবারও একটা লাথি কষালো। ধপ করে মাটিতে আবারও পড়ে গেল সে। পেটে সেলাই ছিঁড়ে সেখান থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসছে। তার চোখের সামনে এইবার সত্যি কালো অন্ধকার ঘনিয়ে আসছে। আর পারছে না সে। আধ বোঝা চোখ দুটোর সামনে ধীরে ধীরে অস্পষ্ট হচ্ছে গোটা জায়গাটা। সে মনে মনে বিড়বিড় করে বলে উঠল, এটা ঠিক কোন জায়গা? হাসপাতাল? কিন্তু হাসপাতালের দেওয়ালগুলো এত অপরিষ্কার এবং জরাজীর্ণ কেন? কোথায় আছি আমি? আর সান্নিধ্য সে কোথায়? কানের কাছে খড়খড় শব্দ করে কি যেন একটা এদিকে আসছে। সে ঘাড় ঘুরিয়ে খোলা দৃষ্টি মেলে দেখতে চাইল। সে দেখতে পেল 4 চাকা বিশিষ্ট একটি স্ট্রেচারে একজন নীল পোশাক পরা ওয়ার্ড বয় এদিকেই আসছে। স্ট্রেচারে শুয়ে রয়েছে এক পুরুষ। পুরুষটির মুখ তার ভীষণ চেনা। তার 2 হাত বাড়িয়ে ছুঁতে চাইল তাকে, কিন্তু পারল না। সম্পূর্ণ জ্ঞান হারানোর আগে শুধু একটাই শব্দ সে উচ্চারণ করতে পারল, সান্নিধ্য। নীল জামা পরিহিত সেই ওয়ার্ড বয় ধীরে ধীরে এগিয়ে এলো অপারেশন থিয়েটারের দিকে। মাটিতে পড়ে থাকা মালতীর দেহকে লক্ষ্য করে সে বলে উঠল, স্যার, এইবার এটাকে নিয়ে কি করব? মেরে ফেলবো? ডাক্তারি পোশাক পরিহিত সেই ব্যক্তিটি ধমকের সুরে বলে উঠল, না, একদম না। আমাদের কাজের নিয়ম কি তুমি জানো না? আমরা কাউকে প্রাণে মারি না। এমনিতেই ওকে রেখে আসার পর পুলিশ ওকে জেরায় জেরায় অস্থির করে তুলবে। আর বেচারা ওর প্রেমিক ওই সান্নিধ্যকে
ওই সান্নিধ্যকে রেখে আসার পর পুলিশ ওকেই সন্দেহ করে তুলে নিয়ে যাবে। দেখো, আমি যা করি জগতের মঙ্গলের জন্যে। একটা মানুষের একটা কিডনি নিয়েও কাজ চলে যায়, কিন্তু সেই সব অসহায় মানুষগুলো লিভারের অসুখে ভুগে পৃথিবীর মায়া ত্যাগ করে। আমি আমি শুধুমাত্র তাদেরকে একটিবার বাঁচার সুযোগ করে দিই। মালতীকে যাদবপুর বাইপাসের ধারে ফেলে এসো। হ্যাঁ, দেখো, এই ওর যেন কোনো কষ্ট না হয়। এই আমার তো খুব দয়ার শরীর না, দেখবে কিন্তু ওর যেন কোনো কষ্ট না হয়। সেলাম ঠুকে সেই নীল পোশাক পরা ওয়ার্ড বয় মালতীকে তুলে ধরে ধীরে ধীরে নিয়ে চলল বাইরের দিকে। সেখানে যেখানে অপেক্ষা করে রয়েছে একটি সাদা রঙের মারুতি ভ্যান। মালতীর শরীরটা গাড়ির ডিকিতে ঢুকিয়ে দিয়ে ধীরে ধীরে এক রাশ কালো ধোঁয়া উড়িয়ে গাড়িটা এগিয়ে চলল হাইওয়ের দিকে। শুনতে থাকুন আমাদের আজকের পরিবেশনা। লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে জিতুদা সিরিজের গল্প অন্তর্জালে জিতুদা। পাড়ার মোড়ে আজ মাইকে মহালয়া উপলক্ষে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চালানো হয়েছে মাতৃবন্দনা। শরতের নীল আকাশ জুড়ে পুঞ্জ পুঞ্জ সাদা মেঘের আনাগোনা। কলকাতা শহর সেজে উঠেছে আজ মায়ের আগমনী উৎসবে। পুজো যে চলেই এলো। আহিরিটোলা গঙ্গার ঘাটে বসে আমরা তিন মূর্তি সকাল সকাল গঙ্গা স্নান সেরে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি তর্পণ করতে আসা পুণ্যার্থীদের। আমরা অবশ্য এসেছি এক ভিন্ন কারণে। আজ সকালে মহালয়ার গানে ঘুম ভাঙতেই দেখি ঘড়িতে 4টে বাজে প্রায়। ভাবলাম না, আজকাল তো রেডিওর চল সেইভাবে নেই, তবে মোবাইল ফোনে রেডিও স্টেশন ধরে কানে হেডফোন গুঁজে এক মনে শুনতে লাগলাম মহালয়া। সত্যি বলতে এই দুর্গাপুজোকে ঘিরে বাঙালির মনে সাড়া জাগানো উন্মাদনা বিরাজ করে সারা বছর ধরে। কলকাতার অলিতে গলিতে বাঁশ খাটিয়ে প্যান্ডেল বানানোর কাজ পুরো দমে চলছে। ঠিক সেই সময় দরজা ঠেলে ঘরে ঢুকল জিতুদা। এত সকালে আমার ঘরে জিতুদাকে দেখে খানিক অবাক হলাম বইকি। জিতুদা পকেট থেকে ফোনটা বার করে আমার সামনে একটা সংবাদপত্রের পিডিএফ খুলে একটি বিশেষ খবরের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করল। সেখানে লেখা রয়েছে, কলকাতার বুকে একের পর এক কম বয়সী যুবক এবং যুবতীর দল নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। কিছুদিন বাদে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে উন্মাদগ্রস্ত অবস্থায় পথের এক ধারে। পুলিশ তদন্ত করে কয়েকটি অদ্ভুত সূত্র পেয়েছে। ঘটনার দিন প্রথমে যে নিরুদ্দেশ হয় তার কাছে তারই কোনো আপনজনের নম্বর থেকে কল যায়। এরপর সে অপহৃত হয়। যেই পরিচিত মানুষটার থেকে কল এসেছিল তাকে ট্রেস করার সময় পুলিশ দেখে যে ইতিমধ্যে ওই ঘটনার পর তাকেও অপহরণ করা হয়েছে এবং যেই নাম্বার থেকে তাকে কল করা হয়েছিল সেটি সেই প্রথম অপহৃত ব্যক্তির কাছ থেকে আসা। অদ্ভুত এই কেসটাতে কলকাতা সাইবার এক্সপার্টদের সাথে কথা বলে জানা গিয়েছে যে প্রথমে যাকে টার্গেট করা হয় তার চেনা পরিচিত কোনো ব্যক্তির সিম ক্লোনিং করে তাকে ডেকে পাঠানো হয় এবং পরবর্তী সময় সেই অপহৃত ব্যক্তির একই ফোন নম্বর ক্লোনিং করে ডাকা হয় সেই পরিচিত ব্যক্তিকে যার সিম প্রথমে ক্লোন করা হয়েছিল। এরপর তাদের বেশ কিছুদিন বাদে খুঁজে পাওয়া যায় পথের ধারে। ইতিমধ্যে তারা তাদের একটি করে কিডনি বার করে নিয়েছে সেই চোরাচালানকারীদের দল এবং সম্ভবত তাদের শরীরে ড্রাগসও দেওয়া হয়। মহালয়ার কিছুদিন আগে আন্তর্জাতিক স্তরের অলিম্পিক গেমসে স্বর্ণ পদক বিজয়ী মালতী সাহা এবং তার প্রেমিককে একইভাবে কিডন্যাপ করে তারা।
কাল ভোরে বাইপাসের এক ধারে তাদের উদ্ধার করে কয়েকজন স্থানীয় মানুষ। পুলিশি জেরায় তারা জানিয়েছে যে তারা ওই দিন কেউ কাউকে আদৌ কোনো ফোন করেনি। পুলিশও ওই একই নম্বরের দুই জায়গা থেকে টাওয়ার লোকেশন ট্রেস করেছে। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন ভীষণ দ্বন্দ্বে রয়েছে। সামনে দুর্গাপুজো, এমন একটি সময় পরপর কয়েকটি দুর্ঘটনায় মানুষ নিজেদের সুরক্ষার বিষয়ে চিন্তিত হয়ে উঠছে। প্রশ্ন উঠছে পুলিশের তৎপরতা নিয়েও। আশা করছি কলকাতা পুলিশ দ্রুত এই কেস সমাধান করে সাধারণ মানুষের জীবনের গতিপথে আবারও স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনবে। খবরটা পড়ে বেশ চমক লাগলো আমার। এর আগে আমি আর জিতুদা মিলে বহুবার সাইবার ক্রাইমের নানান জটিল কেসের সমাধান করেছি বটে, তবে এই কেসে বেশ একটা নতুনত্ব রয়েছে। তারই সাথে রয়েছে রহস্যের গন্ধ। আমি জিতুদাকে বলে উঠলাম, জিতুদা, এটা তো দেখছি একটা হাই প্রোফাইল কেস। তবে অপরাধ বিজ্ঞান বলে যে অপরাধীর মতো করে ভাবতে না পারলে অপরাধের সূত্র পাওয়া যায় না। সূত্র অর্থাৎ এই অপরাধের সূত্রপাত ঠিক কবে ঘটেছিল এবং তারই সাথে এই কেসে কে বা কারা যুক্ত হতে পারে তাদের বিবরণী। হ্যাঁ তাপস, এই পাচার চক্র ধীরে ধীরে কলকাতার বুকে থাবা বসাচ্ছে। বিষাক্ত অক্টোপাসের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে গোটা শহরটাকে। সামনেই দুর্গাপুজো, কলকাতার মানুষ পুজোর আনন্দে ডুবে রয়েছে। এই মুহূর্তে একটা ভুল পদক্ষেপ ডেকে আনতে পারে মৃত্যু। খানিকক্ষণ আগেই ইন্টারপোলের স্পেশাল ব্রাঞ্চ থেকে অফিসার রিতম আমায় এই পিডিএফ পাঠিয়ে ইমেল মারফত জানিয়েছেন যে এই মুহূর্তে শহর কলকাতা এক মহা সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। যে কোনো মুহূর্তে যে কারুর ফোনে তাদেরই কোনো পরিচিত ব্যক্তির কাছ থেকে ফোন আসতে পারে এবং ওই একটি ফোন কল ঘটাতে পারে অপরাধ। যতদূর বুঝতে পারছি এই চক্রটি অতিমাত্রায় সক্রিয় এবং সম্ভবত কোনো না কোনো হাসপাতালের সাথে যুক্ত। হাসপাতাল? কিন্তু কেন জিতুদা? প্রশ্ন করলাম আমি। জিতুদা মুচকি হেসে জবাব দিল, কারণটা স্পষ্ট। প্রথমে দেখতে হবে কোন ধরনের ভিকটিমকে তারা টার্গেট করছে। তাপস, নেটওয়ার্ক সোর্স এখানে অগ্রণী ভূমিকা পালন করছে। হাসপাতাল, ডেটাবেস, কি সব বলে যাচ্ছ? আমার তো মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি সারা রাত জেগে এই বিষয়গুলোর ওপর কাজ করেছি তাপস। আমার কাছে ইতিপূর্বে অপহৃত হয়ে একটা কিডনি হারিয়ে ফিরে আসা ভিকটিমের তালিকা রয়েছে। এই মুহূর্তে সবার সাথে দেখা করে ইন্টারোগেশন করা সম্ভব নয়, তাই সবার প্রথমে এই দুজন ভিকটিম যাদের নাম বললাম খানিক আগে, তাদের অতীত ইতিহাস ঘেঁটে দেখেছি। মালতী অর্থাৎ আন্তর্জাতিক স্তরের তীরন্দাজ সেই মহিলা খেলোয়াড় এর আগে অনুশীলন করার সময়কালে ঘাড়ে মারাত্মক চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। হাসপাতালে ভর্তি হয়ে স্বাভাবিকভাবেই নাম ঠিকানা রেজিস্টার করতে হয় এবং এরপর পেশেন্টকে ভর্তি করে ট্রিটমেন্ট শুরু হয়। হাসপাতাল থেকে পেশেন্টের ডেটাবেস লিক হয়েছিল তাপস। এছাড়াও সান্নিধ্য অর্থাৎ তার বয়ফ্রেন্ড, স্বাভাবিকভাবেই পেশেন্টের বাড়ির লোক বা চেনা কেউ দেখা করতে হলে তাকেও হাসপাতালের রেজিস্টারে নাম লেখাতে হয়। একটি নির্দিষ্ট সময়ের জন্য তাদের দেখা করার অনুমতি দেওয়া হয়। দুটো নাম, দুটো সূত্র এবং দুটো ফোন নাম্বার একই সুতোয় গাঁথা। এরপর আমি বাকি ভিকটিমদের ফিরে আসার পর তাদের জবানবন্দি সহ বর্তমানে তাদের শারীরিক অবস্থা এবং তারই সাথে আগের মেডিকেল হিস্ট্রি ঘেঁটে দেখেছি। এরা সবাই কোনো না কোনোভাবে একটা নির্দিষ্ট হাসপাতালে ভর্তি ছিল। বিষয়টি আমি আরও সহজভাবে বুঝিয়ে বলছি, মন দিয়ে শোন। কথাগুলো বলতে বলতে পাঞ্জাবির পকেট থেকে একটা বেনসনের সিগারেটের প্যাকেট বের করে তার মধ্যে থেকে একটা সিগারেট ঠোঁটে গুঁজে তাতে অগ্নিসংযোগ করল জিতুদা। এরপর টেবিলে রাখা ছাইদানিটা এক হাত দিয়ে কাছে টেনে নিয়ে জিতুদা বলে উঠল, লাই ডিটেক্টর টেস্ট বলতে তুই কি বুঝিস তাপস? লাই ডিটেক্টর টেস্ট বলতে এমন একটি মেশিন যার কাছ থেকে সত্যি মিথ্যে যাচাই করা হবে। এরপর যাকে বসানো হয় তার শরীরে নানান ধরনের তার লাগানো হয়, যা দিয়ে শরীরের টেম্পারেচার, হার্ট রেট, ব্রিথিং
ব্লাড প্রেশার এগুলো মেজার করে মেশিনের স্ক্রিনে তার ব্রেন ওয়েভকে ক্যালকুলেট করে তার মুখ থেকে বের হওয়া তথ্যের সত্যি মিথ্যে যাচাই করে। খুব একটা প্রফেশনাল লায়ার না হলে এই টেস্টে সহজে কেউ মিথ্যে বলতে পারে না। কিন্তু লাই ডিটেক্টর টেস্টের সাথে এই কেসের কি সম্পর্ক? গভীর সম্পর্ক তাপস। এই টেস্ট কখন করা হয় জানিস নিশ্চয়ই। যখন পুলিশের অত্যাচার সহ্য করেও অপরাধী মুখ খোলে না, ঠিক তখনই এই টেস্ট করানো হয়, এবং সেটি কোনো অভিজ্ঞ সাইকোলজিস্টের তত্ত্বাবধানেই হয়ে থাকে। লাই ডিটেক্টর টেস্ট অর্থাৎ মানুষের মনের অন্দরমহলে চলা সত্যি মিথ্যের খোঁজ করে এই অত্যাধুনিক যন্ত্রটি। মানুষ যখন মিথ্যেকে সত্যি বলে চালাতে চায় তখন তার শরীরে কিছু সিস্টেম দেখা যায়। এই যেমন ধর গলার কণ্ঠ ওঠানামা করা, কথায় কথায় ঢোক গেলা, চোখের দৃষ্টি চারিদিকে ঘুরতে থাকা, একদিকে স্থির না থাকা। এই সময় তার শরীরের সাথে এই মেশিনটির তার যুক্ত থাকলে তার চঞ্চল মস্তিষ্কের তরঙ্গগ্রাফের আকারে সেখানে ফুটে ওঠে। তার বুকের ধুকপুকানি বেড়ে যায়, সে অধিক মাত্রায় উত্তেজিত হয়ে ওঠে, ফলে তার ব্লাড প্রেশারও খানিক বেড়ে যায়। প্রফেশনাল লায়ার হলে বিষয়টি ভিন্ন, কারণ তারা সম্পূর্ণ সততার সাথে মিথ্যেকে তুলে ধরে একদম সত্যির মতো করেই। এই ক্ষেত্রে দীর্ঘদিনের অনুশীলনের ফলে তাদের শরীর থাকে সম্পূর্ণরূপে স্বাভাবিক। তবে হ্যাঁ, একজন দক্ষ পর্যবেক্ষক বিষয়টি সম্বন্ধে জানলেও প্রমাণ করতে গেলে ওই লাই ডিটেক্টর টেস্টের ব্যবহার করতে হয়। সাধারণত কোনো দাগী ক্রিমিনালের ক্ষেত্রে যখন পুলিশ বিভ্রান্ত হয়ে ওঠে তখন কোর্ট থেকেই এই টেস্টের নির্দেশ দেওয়া হয়। তবে এই ক্ষেত্রে ইন্টারপোল হস্তক্ষেপ করেছে। বিষয়টি কলকাতা সহ গোটা দেশের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর প্রশ্ন তুলেছে। ফলে তারা এক এক করে প্রতিটি ফিরে আসা ভিকটিমকে ডেকে এনে এই টেস্ট করিয়েছে, যার একটাই কারণ, মেডিকেল টেস্টে তাদের শরীরে ড্রাগস পাওয়া গেছে। এইবার সেটা তারা স্বেচ্ছায় নিয়েছে না তাদের জোর করে দেওয়া হয়েছে সেটা বলা মুশকিল, কারণ যেই দিন তাদের পথের ধারে খুঁজে পাওয়া যায় সেই সময় তারা মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় স্বাভাবিক বোধ বুদ্ধি হারিয়ে ফেলে। এদিকে তাদের শরীর থেকে একটি করে কিডনিও গায়েব হয়ে গিয়েছে, যার বিষয়ে তারা বিশেষ কোনো সূত্র পুলিশকে এখনো পর্যন্ত দিতে ব্যর্থ হয়েছে। এইবার এইখানে দুটো প্রশ্ন এসেই যায়। এক, তারা ড্রাগসের টাকা জোগাড় করতে নিজেরাই নিজেদের তুলে দিয়েছে ওই পাচার চক্রের হাতে, অথবা তাদের জোর করে কেউ ড্রাগস ইনজেক্ট করে কাজটা করেছে। রিপ বিষয়টি এতটাও সহজ ছিল না তাপস, কারণ এখানেও দুটি বিষয় চোখে পড়ার মতো। এক, প্রথমে ভিকটিমের নাম্বারে তারই পরিচিত একটি নাম্বার থেকে কল আসে এবং তাকে কোনো এক বিশেষ জায়গায় ডেকে পাঠানো হয়। তারপর সে গায়েব হলে বেশ কিছুদিন বাদে যার নাম্বার থেকে প্রথমে কল এসছিল তার কাছেও একটা কল আসে প্রথম ভিকটিমের নাম্বার থেকে, অথচ পুলিশি জেরায় তারা বলেছে যে কেউ কাউকে আদেও কোনো কলই করেনি। অদ্ভুত, তাই না? এরপর আসি এই কেসের পরবর্তী অংশে। প্রথমে ভেবেছিলাম নাম্বার ক্লোনিং করে এই অপরাধ ঘটানো হয়েছে, কিন্তু না, যে বা যারা এই চিহ্ন চালাচ্ছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে না। ব্যাপারটা অনেকটা পুরনো ধাঁচের অপরাধের সাথে আজকের প্রযুক্তির সংমিশ্রণ। আগেকার সময় সাধারণত কিডন্যাপ করে নিয়ে গিয়ে তাদের শরীর থেকে কিডনি কিংবা চোখ খুলে নেওয়া হতো। এটি হিউম্যান ট্রাফিকিংয়ের সাথে সাথে অর্গান ট্রাফিকিংয়েরও মেলবন্ধন। এরপর তারা সেই ভিকটিমকে মেরে ফেলত কিংবা দুবাইতে পাচার করে দিত, অথবা তাদের ভিক্ষের ঝুলি দিয়ে বসিয়ে দেওয়া হতো। এটাও একটা অপরাধের চক্র, যেখানে তাদের পাঠানো ভিক্ষুকেরা ভিক্ষা করে তাদের কষ্টার্জিত অর্থ তুলে দিত এই সকল অপরাধীদের হাতে। তার পরবর্তীতে এরা পেত থাকার জায়গা এবং সামান্য খাবার। তবে এখানে বিষয়টি একদম আলাদা। আমি রাতে সান্নিধ্য এবং মালতীর ফেসবুক প্রোফাইলের এক্স নিয়ে সমস্ত চ্যাট হিস্ট্রি দেখেছি, এমনকি হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এইসব থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, কিন্তু কোনো ক্লু খুঁজে পাইনি।
ইতিমধ্যে আরও বেশ কয়েকজনের সাথে এই একই ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু নো ক্লু। নাম্বার ক্লোনিং হয়নি কারণ ভিকটিমদের সাথে কথা বলে জানা গেছে ঘটনার দিন পর্যায়ক্রমে যেদিন তারা একে অপরের কল পেয়েছিল, তারা কিন্তু ফোনের ওই প্রান্তে থাকা চেনা মানুষটার গলার আওয়াজ পেয়েছে, ভয়েস মডুলেশন। সম্ভবত অপরাধী তাদের ফোনের অ্যাক্সেস নিয়ে হ্যাক করে তাদের কথোপকথন সময়কালের অডিও ফাইল কালেক্ট করে ভয়েস মডুলেশন করে তাদের গলার হুবহু আদল তুলে নিয়েছে। বাকি কাজ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তাদের গলার স্বর তুলে ধরে কমান্ড প্রম্পটের মাধ্যমে তাকে একই নাম্বারের ডুপ্লিকেট সিমের সাথে কানেক্ট করে কল করা হয়েছিল ভিকটিমদের। নাম্বার ক্লোনিং ভার্চুয়ালি সম্ভব, কিন্তু সিম ক্লোন করতে গেলে প্রয়োজন ভিকটিমের ফিঙ্গারপ্রিন্ট এবং নাগরিকত্ব সম্বন্ধিত সকল নথি, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। এইবার সেগুলো তারা পেল কিভাবে? আমার ধারণা, টার্গেট করা ভিকটিমদের ফোনের অ্যাক্সেস যেভাবে নেওয়া হয়েছে ঠিক সেইভাবেই কালেক্ট করা হয়েছে তাদের ফিঙ্গারপ্রিন্ট। ভিকটিমরা ফিরে আসার পর তাদের জেরা করে এও জানা গেছে যে তারা ঘটনার কয়েকদিন আগে অফলাইন মেসেজের মাধ্যমে একটি টেক্সট পায় যাতে লেখা রয়েছে, প্রি মেডিকেল ফুল বডি চেক আপ করাতে গেলে এই লিঙ্কে ক্লিক করতে হবে। আমি আগেও বলেছি, ভিকটিমরা প্রত্যেকেই কোনো না কোনো রোগের শিকার এবং প্রত্যেকেই কোনো না কোনো সময় হাসপাতালে ডাক্তারের সাথে পরামর্শ করতে কিংবা কোনো মেডিকেল এমার্জেন্সির কারণে ভর্তি হয়েছিল। প্রতিটি সূত্র একই সুতোয় গাঁথা। হ্যাঁ তাপস, বিশেষ করে মালতী এবং সান্নিধ্য লাইফ কেয়ার নার্সিংহোমে অনেকবার গেছে। ওরা ছাড়াও আরও দুজনের নাম সামনে এসছে তাপস। একজন রক্তিম বর্মন, ওনার ওয়াইফ নিধি বর্মন। ওরা দুজনেই হার্ট পেশেন্ট এবং লাইফ কেয়ার নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। ইভেন ঘটনার কিছুদিন আগেও রুটিন চেক আপের জন্য সেখানে গিয়েছিলেন। এরপর তারাও ওই একই মেসেজ পান, সেখানে ক্লিক করলে একটি ওয়েব পেজ খুলে যায় যেখানে পেশেন্টের আধার, প্যান এগুলো আপলোড করতে বলা হয়। ফ্রি চেক আপের নাম শুনে লোভে পড়ে সেই কাজ করার পর তাদের ফোনের অ্যাক্সেস চলে যায় অপরাধীদের হাতে। হ্যাঁ তাপস, অপরাধীরা ভীষণ ধূর্ত, তাই আজ পর্যন্ত তারা কোনো ক্লু রাখেনি। আমাদের স্মার্টফোনে আমরা ফিঙ্গারপ্রিন্ট লক রাখি, যেখানে স্ক্যানারে আঙুল রাখলে তবে ফোন খুলে যায়। ভিকটিমের গলার স্বর, আঙুলের ছাপ নকল করে তাদেরই ডকুমেন্ট দিয়ে একই নাম্বারের নতুন সিম তৈরি করিয়ে সেখান থেকে কল করে তারা। এই ধরনের কাজের জন্য তারা ব্যবহার করে ইন্টারনেটের ডার্ক ওয়েব। ইন্টারনেটের বিশাল সমুদ্রের তলদেশে অবস্থিত এক অন্ধকারের রাজ্য, যেখানে সকল ধরনের অপরাধীরা বসে রয়েছে তাদের বিপুল সম্ভার নিয়ে। ঠিক একইভাবে টেলিকম ইন্ডাস্ট্রির বড় বড় মাথারাও রয়েছে সেখানে। এইসব বেআইনি কাজ তারাই করে থাকে। অদ্ভুত, তাই না? ভিকটিমদের ইন্টারোগেশন করার সময় এও জানা গেছে যে মালতীর অন্তর্ধানের পর সান্নিধ্য বারবার কল করেও তাকে পায়নি। এরপর একদিন হঠাৎ করেই মালতীর নাম্বার থেকে কল আসে। এর পরের ঘটনা আমাদের সকলের জানা। বর্মন দম্পতির সাথেও ঘটে গিয়েছে ঠিক একই ঘটনা। আমাদের শুরু থেকে বিষয়টি আরও খতিয়ে দেখতে হবে। আমাদের যেতে হবে লাইফ কেয়ার নার্সিংহোমে, কারণ প্রতিটি ভিকটিম কোনো সময় সেখানে ভর্তি ছিল কিংবা কোনো না কোনো কারণে সেখানে গিয়েছিল, হয় শারীরিক অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে কিংবা সেখানে ভর্তি থাকা কোনো রোগীকে দেখতে। হ্যাঁ, যাক সেসব। আজ মহালয়ার পূর্ণতিথি। আজ গঙ্গার ঘাটে অনেকেই তর্পণ করতে যাবে। যদিও এই কাজটা আমি আজ পর্যন্ত করিনি বা করতে হয়নি, কারণ এতদিন ধরে বাবাই করে এসছে। তবু আজ একবার সেখানে যাব। ইন্টারপোলের অফিসার রিতমবাবু আজ তর্পণ করতে সেখানেই আসছেন। তাছাড়া জগদীশবাবুও তো আমাদের সাথে যাবে বলেছিলেন কাল সকালে। কই, তিনি এখনও তো এসে পৌঁছলেন না। এতক্ষণ ধরে একটানা কথাগুলো বলে এইবার খানিক বিরতি টেনে ঠোঁটে গুঁজে রাখা সিগারেটের শেষ সুকটান দিয়ে ছাইদানিতে গুঁজে দিল জিতুদা। আমার মনে তখনও হাজার প্রশ্নের ঝড়। তবে কি আমি ধরে নিতে পারি যে লাইফ কেয়ার নার্সিংহোম থেকেই ওই ফ্রি বডি চেক আপের মেসেজ ভিকটিমদের পাঠানো হয়েছিল? যদি তাই হয়,
মালতীর বয়ফ্রেন্ড সান্নিধ্য তো অসুস্থ ছিল না, তাহলে তাকে মেসেজ পাঠিয়ে তার ফোনের অ্যাক্সেস অপরাধীরা কিভাবে নিল? আর হ্যাঁ, লাই ডিটেক্টর টেস্টের সময় একজন সাইকিয়াট্রিস্টের সাথে একজন জেনারেল ফিজিশিয়ানেরও প্রয়োজন হয়, কারণ অনেক সময় ভিকটিম যদি আগে থেকে অসুস্থ হয়ে থাকে কিংবা বুকে পেসমেকার বসানো থাকে, তাহলে ওই যন্ত্র সরাসরি তার দেহে পার্শ্ব প্রতিক্রিয়া ঘটায়। গুড কোশ্চেন তাপস। এই বিষয়টি আমাকেও বেশ ভাবিয়ে তুলেছে। যতদূর অনুমান করতে পারছি যে মালতীর জীবনে ডিসিশন মেকার হিসেবে সান্নিধ্যের অগ্রণী ভূমিকা ছিল। অনেক সময় তারা নিজেরাও খানি কৌতূহলের বশে কোনো রোগ না থাকা সত্ত্বেও আমাদের শরীরের বিভিন্ন অবস্থা জানার জন্য হলেও বিভিন্ন টেস্ট করায়। ল্যাব টেস্টিং, ডাক্তারের সাথে কনসাল্ট, এইভাবে অনেকগুলো টাকা বেরিয়ে যায়। আমার মতে সান্নিধ্য মালতীকে এই টেস্টের জন্য নাম নথিভুক্ত করতে বলে এবং সে নিজেও নাম রেজিস্টার করায়। ফলে দুজনেরই ডকুমেন্ট সহ আঙুলের ছাপ, গলার স্বর, ঠিকানা, ফোনের টাওয়ার লোকেশন, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, এই সব কিছু চলে যায় অপরাধীদের হাতে এবং যথারীতি তারা এর দুর্ব্যবহার করে। আর হ্যাঁ, তোর অনুমান সঠিক। ওই অফার লাইফ কেয়ার নার্সিংহোম থেকেই এসছিল। আমাদের আজই একবার সেখানে যেতে হবে, তবে তার আগে। জিতুদার কথা শেষ হতে না হতেই দরজার বেলটা সশব্দে বেজে উঠল। জিতুদা হাসি মুখে বলে উঠল, শ্রীমান এলেন বোধ হয়। আমি তৎক্ষণাৎ দরজা খুলে দেখি সদ্য পাট ভাঙা পাঞ্জাবি পাজামা পরে হাজির বিখ্যাত রহস্য উপন্যাসী জগদীশ গাঙ্গুলি ওরফে জগা জেঠু। আমায় দেখে একগাল হেসে বলে উঠলেন, ভাই তাপস, আজ যে মহালয়া, তোমার দাদা যে বলেছিল আজ গঙ্গার ঘাটে যাবে। আমি প্রত্যুত্তরে কিছু বলতেই যাব, ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে জিতুদা এসে হাজির। জগদীশবাবু ঘরে প্রবেশ করে সোফায় গা এলিয়ে দিয়ে বলে উঠলেন, আর বলবেন না মশাই, কাল নতুন গল্পের প্লট ভাবতে ভাবতে সে কখন যে ঘুমিয়ে গেছিলাম নিজেরই খেয়াল নেই, নইলে আরও আগে হাজির হতাম। তা কি ভাবলেন? কোনো গল্পের প্লট পেলেন? না, আজকাল আর মানুষ সাধারণ ক্রাইমের গল্প বিশেষ পছন্দ করে না, বুঝলেন। গল্পেও আধুনিক অপরাধ জগতের প্রবেশ ঘটেছে। আমি আগেকার দিনের মানুষ মশাই, এখনকার প্রযুক্তির ব্যাপারে অত জ্ঞান আমার নেই, তাই বড়ই বিপদে পড়েছি। কথাটা শুনে এবার জিতুদা জগা জেঠুকে এক অদ্ভুত প্রশ্ন করে বসল। আচ্ছা ধরুন, আমি আপনাকে আপনার বাড়ি থেকে বেরোনোর সময় আহিরিটলা গঙ্গার ঘাটে ফোন করে আসতে বললাম, সাথে এও জানালাম যে একটি বিশেষ কারণে আমি আগেই বেরিয়ে গিয়েছি, তাই আমার বাড়ি না এসে আপনি সরাসরি স্পটে আসুন। আপনি বেরোলেন ঠিকই, তবে আর বাড়ি ফিরলেন না। এদিকে আমি আপনাকে কল করে ফোনে পাচ্ছি না, আপনি মিসিং। আপনার নামে মিসিং কমপ্লেন রেজিস্টার করার পরের দিনই আপনাকে খুঁজে পাওয়া গেল উন্মাদ অবস্থায়, ধরুন আমারই ঘরের বাইরে। এদিকে আপনার একটি কিডনি মিসিং। ঘটনার তদন্ত করে জানা গেল যে আমি আপনাকে ওই দিন আদেও কোনো কল করিনি, কিন্তু আমার নাম্বার থেকেই কল এসছে। আপনি কি করবেন? কথাটা শুনে তড়াক করে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে গোল গোল চোখ করে জগা জেঠু বলে উঠলেন, বলেন কি মশাই, এ তো হাইলি সাসপিশিয়াস ব্যাপার। আপনি কল করেননি, এদিকে আপনার ফোনে আপনার কল ঢুকলো। আমি ফিরে এলাম কিন্তু মানসিক ভারসাম্য হারিয়ে। এদিকে আমার শরীর থেকে কেউ বা কারা খুলে নিয়েছে একটা কিডনি। আমি যে কিছুই বুঝতে পারলাম না। ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন জগদীশ বাবু, আপনার পরের গল্পে কাজে লাগবে। আসলে সমাজ যত আধুনিক হয়েছে ততই অপরাধের সংখ্যা যেমন বেড়েছে, একইভাবে অপরাধের কৌশল পরিবর্তিত হয়েছে। আপনি বোধহয় এর মধ্যে খবরের কাগজ পড়েননি, তাই না? হ্যাঁ, তা বটে। আসলে কাজের চাপে সেভাবে পড়া হয়ে ওঠেনি। কিন্তু কেন বলুন তো, নতুন কোনো কেস পেলেন নাকি মশাই? সেটা আজ গঙ্গার ঘাটে গেলেই জানতে পারবেন। অগত্যা সকাল সকাল জগা জেঠুর সাদা ঐরাবত থুরি
সাদা ইনোভা গাড়ি চড়ে আমরা তিনজনে এসে হাজির হয়েছি গঙ্গার ঘাটে। সেই তখন থেকে ঠায় চেয়ে রয়েছি গঙ্গার দিকে। গঙ্গার প্রবাহমান জলের ধারায় স্নান সেরে একে একে সকলে পোশাক পরিবর্তন করে ঘাটের ওপরে অপেক্ষারত পণ্ডিতদের ডেকে পিতৃপুরুষের নামে তর্পণ করছে। ওই দলে আরও একজন রয়েছে যার অপেক্ষায় আমরা ঠায় বসে রয়েছি। রোদ বাড়ছে, সময় প্রায় সকাল 10টা। তীব্র রোদের দাবদাহ ক্ষণিকের জন্য হলেও ভুলিয়ে দিচ্ছে গঙ্গার নির্মল বাতাস। সুঠাম পেশিবহুল শরীরে ঝুলছে একটা পইতে। পেট এবং বুকের খাঁচখাটা পেশিগুলো যেন হুলো বেড়ালের মতো ফুলে ফুলে উঠছে তার দিকে তাকিয়ে জগা জেঠু বলে উঠলেন, এত বড় একজন ইন্টারপোলের অফিসার, দেখে যেন মনে হচ্ছে কোনো কম্পিটিটিভ বডি বিল্ডার। কি অপূর্ব দেহসৌষ্ঠব! আমার তো ওনাকে দেখে সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথের সেই হোটেলের দৃশ্যের কথা মনে পড়ে গেল মশাই। সেই যে বডি বিল্ডার মিস্টার ইউনিভার্স, গুণময় বাগচি, যার হাতের গুলির সাইজ ছিল 17.5 ইঞ্চি, বুকের ছাতি 44। আচ্ছা, প্রীতমবাবুর হাতের গুলি কি 17.5 হবে? জগা জেঠুর কথা শুনে আমি কোনো মতে মুখ টিপে হাসি আটকানোর চেষ্টা করছি। এদিকে জিতুদা বলে উঠল, জগদীশবাবু, আপনি হয়তো জানেন না, ইন্টারপোল জয়েন করার আগে তিনি প্রফেশনাল লেভেলের বডি বিল্ডার ছিলেন। ওনার হাতের গুলি কত সেই ব্যাপারে আমারও কোনো ধারণা নেই বটে, তবে ওনাকে ইন্টারপোলে সকলে চিতা বলে ডাকে, কারণ চিতার বাঘের মতোই ওনার ক্ষিপ্রতা, বাতাসের গতিতে ছুটে যেতে পারেন তিনি, এমনকি 2 হাতে সমানভাবে বন্দুক চালাতেও পারেন। ও হ্যাঁ, বন্দুক বলতে মনে পড়ল, তাপস, তোর 9mm পিস্তলের লাইসেন্স কবে আসছে? আইনি দরখাস্ত তো দিয়েছি, হয়তো কিছুদিনের মধ্যেই পেয়ে যাব। তাপস, তুই বর্তমানে ইন্টারপোল এবং লালবাজারের সাইবার ব্রাঞ্চের হয়ে কাজ করছিস। তোরও আমারই মতো শত্রুর সংখ্যা বেড়েছে, তাই সাবধানতা অবলম্বন করতেই হবে। হ্যাঁ জিতুদা, সমাজ দ্রুত হারে পরিবর্তিত হচ্ছে, তারই সাথে বদল ঘটছে মানুষের। আমাদের পেশায় তো প্রতি পদে সাবধানতা অবলম্বনের প্রয়োজন। আমাদের কথোপকথনের মাঝে সেই পুরুষ্ট শরীরের ইন্টারপোলের অফিসার প্রীতমবাবু স্নান এবং তর্পণ সেরে ধীরে ধীরে এগিয়ে আসছেন আমাদের দিকে। আমি লক্ষ্য করলাম জগা জেঠু তখনও এক দৃষ্টিতে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রয়েছেন তারই দিকে। তিনি এগিয়ে আসতেই আমরা সকলে ঘাটের সিঁড়ি থেকে উঠে দাঁড়ালাম। এতক্ষণ তিনি খালি গায়ে তর্পণ সারছিলেন। তিনি এগিয়ে আসতেই একজন অফিসার তার হাতের জামাটা এগিয়ে দিতেই তিনি সেটা পরে নিলেন। এরপর জিতুদাকে উদ্দেশ্য করে বললেন, যতীনবাবু, সবটাই তো পড়ে দেখলেন। সামনে দুর্গাপুজো, কলকাতা মহানগরী মা দুর্গার আগমন বার্তা নিয়ে নতুন সাজে সেজে উঠেছে। তিলোত্তমা কলকাতার বুকে যে অপরাধের কালো আধার ঘনিয়ে এনেছে, এর থেকে মুক্তির উপায় কি বলতে পারেন? বিষয়টি কিন্তু আর রাজ্য স্তরে সীমাবদ্ধ নয় যতীনবাবু। বিষয়টি এখন রাষ্ট্রীয় স্তর ছাড়িয়ে গিয়ে আন্তর্জাতিক স্তরে গিয়ে পৌঁছেছে। শুধু কলকাতা পুলিশ নয়, মুম্বাই ক্রাইম ব্রাঞ্চও এর ব্যাপারে বেশ উদ্বিগ্ন। কারণ যেভাবে সীমা অতিক্রম করে মানুষের সকল তথ্য হাতিয়ে তাদের অপহৃত করে, গুম করে, তাদের শরীরে ড্রাগস দিয়ে বের করে নেওয়া হচ্ছে, তাও কিডনি, এমন একটি কেসের গুরুত্ব উপলব্ধি করতে পারছেন নিশ্চয়ই। হ্যাঁ রীতমবাবু, আজ তাপসের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমি। তবে 2টি বিষয় আমার কাছে স্পষ্ট নয়। এক, তাদের কিডনি বের করে নেওয়ার আগে ড্রাগস দিয়ে আচ্ছন্ন করে রাখার অর্থটা কি? আর 2, কিডনি বের করে নিয়ে তাদের আবারও ছেড়ে দেওয়ার মানেটাই বা কি? তার মানে কি অর্গান ট্রাফিকিংয়ের যে মূল মাস্টার মাইন্ড, সে চাইছে বিষয়টিকে আতঙ্কে পরিণত করতে। সে চাইছে যাতে পুলিশের চোখের সামনে ক্রাইম করে সে মিডিয়ার সামনে পুলিশ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে আইনি ব্যবস্থাকে ছোট করতে পারে। তার থেকেও বড় ব্যাপার, আমি সম্পূর্ণ কেস স্টাডি করে দেখেছি যে লাইফ কেয়ার নার্সিং হোমে যারাই গিয়েছে তারা কোনো না কোনোভাবে ভিকটিমে পরিণত হয়েছে। এই হাসপাতালের ব্রাঞ্চ দিল্লি, মুম্বাই, চেন্নাইতেও রয়েছে। এছাড়া আরও কয়েকটি ব্রাঞ্চ দক্ষিণ ইউরোপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনার আশঙ্কা মোটেই ফেলে দেওয়ার মতো নয়।
যেইভাবে কলকাতার ব্রাঞ্চে এমন ঘটনা ঘটেছে, ঠিক সেইভাবে এর বাকি ব্রাঞ্চগুলোতেও এমন ঘটনা ভবিষ্যতে ঘটতেই পারে বই কি। আমাদের এই মুহূর্তে দুটি বিষয় করণীয়: এক, মালতী এবং সান্নিধ্যের সাথে একান্ত সাক্ষাৎকারের প্রয়োজন রয়েছে, এবং দুই, লাইফ কেয়ার হাসপাতালে গিয়ে এই ব্যাপারটা বিস্তারিতভাবে খোঁজ খবর চালানো। আমাদের ইন্টারনেটের ডার্ক ওয়েবের দিকেও নজর দিতে হবে বই কি, কারণ সাধারণত কোনো ফোন চুরি হলে ব্যবহারকারী লোকাল থানাগুলিতে কেস রেজিস্টার করে নেটওয়ার্ক পরিষেবা সংস্থায় কল করে, সিম ব্লক করে, একই নাম্বারের নতুন সিমের জন্য আবেদন জানায়, কিন্তু সেখানে সেসব কিছুই ঘটেনি। উল্টে অপরাধকারী ভিকটিমদের আছে হাসপাতালের নাম ভুয়ো লিঙ্ক পাঠিয়ে সমস্ত কিছু তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। এসবের পিছনে নিশ্চিত রূপে কোনো বিরাট চক্রের হাত রয়েছে রীতমবাবু। কাল হতে পারে আমার, আপনার কিংবা তাপসের সিম ক্লোনিং করে আমাদের মধ্যেই কাউকে ডেকে পাঠানো হলো। সেটা কিন্তু আপনিও হতে পারেন জগদীশবাবু। জিতু তার কথা শুনে জগাজেঠু প্রায় আঁতকে উঠে বললেন, বলেন কি মশাই, এই তো দেখছি হাইলি সাসপিশিয়াস ব্যাপার। আমার সাথেও ঘটতে পারে বলছেন? তাহলে এর থেকে বাঁচার উপায় কি? কিভাবে আসল কিংবা নকল ফোন কলের মধ্যে পার্থক্য বুঝবো বলুন তো? জেঠু, প্রথমেই আপনাকে বুঝতে হবে সিম ক্লোনিং বিষয়টি ঠিক কী। এখনও পর্যন্ত যে কজনকে ফিশিং টেক্সট মেসেজ কিংবা ভুয়ো লিঙ্ক, যা কিনা লাইফ কেয়ার নার্সিং হোম নাম করে পাঠানো হয়েছিল, সেখানে ফ্রি ফুল বডি মেডিকেল চেকআপের কথা বলা হয়েছে। ভিকটিম সেই লিঙ্কে ক্লিক করলেই লাইফ কেয়ার নার্সিং হোমের পোর্টাল খুলে যায়। সেখানে রয়েছে ম্যালওয়্যার কিংবা ট্রোজানের মতো ভাইরাস, যা নিমেষের মধ্যেই ভিকটিমের ফোনকে হ্যাক করে নেয়। সিম কার্ড, যার ফুল ফর্ম সাইবার আইডেন্টিটি মডিউল, আপনার ফোনের একটি চিপ যা আপনার সেল ফোনকে সেলুলার নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। এইবার ওই লিঙ্কে ক্লিক করার পর ভিকটিম যখন নিজেই তার পরিচয় সম্বন্ধিত সকল তথ্য অপরাধীদের হাতে তুলে দেয়, তখন তারা ভিকটিমের সমস্ত তথ্যের সাথে সাথে গোটা ফোনকে হ্যাক করে। তাদের বায়োমেট্রিক টেস্টের জন্য যে ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার করা হয়, সেটাও তারা পেয়ে যায়। এর পরের কাজ সিম সোয়াপিংয়ের। সিম সোয়াপিং অর্থাৎ একই নম্বরের সিম সংগ্রহ করা ভিকটিমের ডিটেল ব্যবহার করে। আমাদের এই কেসে সেটাই ঘটেছে। এবার প্রশ্ন, সিম সোয়াপিং হয়েছে সেটা ভিকটিম কিভাবে জানতে পারবে? 1, কল করতে বা কল রিসিভ করতে বেশ বেগ পেতে হবে। 2, মাঝে মধ্যেই নেটওয়ার্ক থাকবে না। 3, স্মার্টফোনে থাকা কোনো অ্যাপ্লিকেশন লগ ইন করার সময় সমস্যা হতে পারে। 4, আপনার কাছে মেসেজ আসবে যে আপনার নাম্বারটি অন্য কোথাও সক্রিয় হয়েছে। এবং 5, আপনার কাছে মেল বা টেক্সট মেসেজ মারফত বার্তা আসতে পারে যে আপনার পাসওয়ার্ড কিংবা পিন পরিবর্তিত হয়েছে। সিম ক্লোনিংয়ের সময়কালে অপরাধী ভিকটিমের ফিজিক্যাল সিম কার্ডে অ্যাক্সেস লাভ করে এবং আসল সিমের ডুপ্লিকেট তৈরি করতে একটি স্মার্ট কার্ড কপি করার সফটওয়্যার ব্যবহার করে। এই প্রক্রিয়ায় তারা মোবাইলে ইন্টারন্যাশনাল মোবাইল সাবস্ক্রাইবার আইডেন্টিটির অ্যাক্সেস পায়, ফলে ব্যবহারকারীদের সকল প্রকারের ডিটেল তাদের হাতে চলে আসে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে অপরাধীরা ভিকটিমের ইনকামিং কল মেসেজের উপর নিয়ন্ত্রণ নেয়। আরও একটা পদ্ধতি হচ্ছে, সিম ক্লোনিং করার পরে অপরাধীরা নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের কাছে গিয়ে ফোন চুরি হয়ে গিয়েছে বলে অনুরোধ করে আসল সিম কার্ডের নম্বরটি ব্লক করাতে বলে এবং ভিকটিমের আইডেন্টিটি প্রুফ ব্যবহার করে বানিয়ে নেয় হুবহু একই নম্বর বিশিষ্ট আরেকটি সিম কার্ড। আমি সমস্ত কেস স্টাডি করে যতটা বুঝতে পারলাম, অপরাধী নকল সিম তৈরি করলেও আসল সিম কার্ডের নম্বরে কিন্তু কোনো হেরফের করেনি তারা। ব্যবহারকারীরা বিন্দুমাত্র বুঝতেও পারেনি যে তাদের সিমের হুবহু নকল ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। সাধারণত যে ধরনের লক্ষণ দেখলে ব্যবহারকারীরা সতর্ক হয়ে যায়, সেই সবের কোনো লক্ষণ তারা দেখতে পায়নি। এরপর একে একে প্রথমে একজন ভিকটিমকে কিডন্যাপ করার আগে তার কাছ থেকে তারই কোনো চেনা নম্বর থেকে কল আসে। অর্থাৎ এই ক্ষেত্রে 2 জন ভিকটিমকে টার্গেট করে তারা, যাদের সিম ক্লোন করা হয়। ফোনে অ্যাক্সেস পাওয়ার আগে অবধি তারা টার্গেটের দিকে নজর রাখে, সে কার সাথে মেশে, কে তার কাছের মানুষ, এসব খবর নেয়। এরপর প্রথম ভিকটিমকে দ্বিতীয় ভিকটিমের ক্লোন করা নকল সিম থেকে কল করে
তারই গলার আওয়াজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তুলে ধরে ট্র্যাপ করে। তার অন্তর্ধানের পর দ্বিতীয় যে ভিকটিমের ডুপ্লিকেট সিম থেকে কল করা হয়েছিল তাকে প্রথম জনের নকল সেই ক্লোন করা সিম থেকে কল করে ডাকা হয়। এরপর কি হয় সেটা স্পষ্ট। তাদের কোনো ড্রাগসের প্রভাবে আচ্ছন্ন করে তাদের শরীর থেকে বের করে নেওয়া হয় কিডনি, কিন্তু অদ্ভুতভাবে তাদের প্রাণে মারা হয় না, বরং উল্টে কাজ হয়ে যাওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। ঠিক তাই তাপস, এমনকি পুলিশকে রীতিমতো বিভ্রান্ত করে তুলেছে তারা। এক, তাদের ড্রাগস দিয়ে এটা বোঝানো হতো যে তারা আগে থেকেই অ্যাডিক্টেড এবং সম্ভবত স্বেচ্ছায় তারা নিজেদের কিডনি তাদের হাতে তুলে দিয়েছে। দুই, তারা নিজেদেরই একে অপরের নাম্বার থেকে কল করে ডেকেছে, যেটা ওরা আদেও করেনি। তিন, ওরা এতটাই চালাক যে ফোনের অ্যাক্সেস পাওয়ার পর কিংবা সিম ক্লোনিংয়ের পর ভিকটিমদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ছুঁয়েও দেখেনি। তার ফলে ব্যবহারকারীরা কিছুই টের পায় না। এদিকে যখন ভিকটিমদের লাই ডিটেক্টর টেস্টের সামনে ফেলা হচ্ছে, দেখা যাচ্ছে তারা যা যা বলছে সবটাই সঠিক। তাহলে প্রশ্ন দাঁড়ায় যে অপরাধী আসলে কি চায়? সে চাইছে ফেম। হ্যাঁ, সে চাইছে যাতে মিডিয়া তাকে কুখ্যাত করে তুলুক, কিন্তু কেন? যা সব শুনছি মশাই, আমার তো রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে। এরপর থেকে তো ফোন ব্যবহার করাই যাবে না। তবে হ্যাঁ যতীনবাবু, আমার কাছে আমার প্রশ্নের উত্তর হয়তো রয়েছে, তবে এটা আমার উত্তর বলা ভুল হবে, এটা আমার গল্পের গোয়েন্দার বিবৃতি বলাই ভালো। আমার লেটেস্ট গল্প সাপ মোচনে এমনই এক ভিলেন রয়েছে যে সমাজের কাছে ঘৃণ্য এবং অবহেলিত। বড় হয়ে সে হয়ে ওঠে একজন দাগি ক্রিমিনাল, যে পুলিশের চোখে ধুলো দিয়ে একের পর এক ক্রাইম করে চলেছে। তবে সে আমাদের আজকের এই কেসের মতোই সকলকে নিজের পরিচয় জানাতে ইচ্ছুক। সে অন্ধকারের রাজা। তাকে ধরা আমার গল্পের গোয়েন্দার পক্ষে এতটাও সহজ ছিল না। আমার মতে এই আজ সকালে যখন ঘাটে বসে কেসটা নিয়ে আলোচনা করছিলেন, তখন ওই ভিকটিমদের সেটা বেশ লিক করার বিষয়টি হয়ে উঠে আসে। এমনটা হয়তো হয় যতীনবাবু, ব্যাংকের লোগো দিয়ে ব্যাংকের নাম ব্যবহার করে ভিকটিমদের ব্যাংক অ্যাকাউন্ট শূন্য করে দেওয়ার ঘটনা কি কম রয়েছে? এসব ক্ষেত্রে ব্যাংকের কর্মচারীদের হাত থাকে, যারা অর্থের বিনিময়ে সেই ডেটাবেস তুলে দেয় থার্ড পার্টির হাতে। এমন ঘটনা কল সেন্টারেও নেহাত কম নয় যতীনবাবু। এই যে আমাদের কাছে ক্রেডিট কার্ড কিংবা লোনের জন্য যে কল আসে, আমাদের নাম্বার তারা কোথা থেকে পায় বলে আপনি মনে করেন? কোনো টেলিকম কোম্পানিগুলোর সার্ভার হ্যাক করেও তো পেতে পারে তারা। সার্ভার হ্যাক করলে টেলিকম কোম্পানিগুলো যেসব আইটি এক্সপার্টদের মাইনে দিয়ে রেখেছে তারা নিশ্চয়ই জানতে পারত। তাহলে বিষয়টি দাঁড়ায়, লাইফ কেয়ার নার্সিংহোমে এমন কেউ রয়েছে যে এই সকল ডেটাবেস তুলে দেয় জাল চক্রের হাতে। আমি এতক্ষণ ধরে সমস্ত কথা মন দিয়ে শুনছিলাম। সব শোনার পর আমার দুই চোখে বিদ্যুতের চমক খেলে গেল। বললাম, যেটু কিন্তু ভুল কিছু বলেননি। আমরা কোথাও বৃথা না গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ, ভিকটিম মানে মালতী সান্নিধ্য কিংবা বর্মন দম্পতিকে কোনো রকম ইন্টারোগেশনের মধ্যে না ফেলে শুধুমাত্র প্রযুক্তির ব্যবহার করেই কিন্তু অনেক তথ্য জানতে পারি। সেটা কিভাবে? প্রশ্ন করলেন ইন্টারপোলের অফিসার রিতমবাবু। আমি তার দিকে তাকে উত্তর দিলাম, লাইফ কেয়ার নার্সিংহোমের সার্ভার অ্যাক্সেস করলে সেখানে উপস্থিত প্রতিটি কম্পিউটারের অ্যাক্সেস আমি ঘরে বসেই পেয়ে যাব। আমায় দেখতে হবে এই ধরনের ডেটা কোথায় পাঠানো হয়েছে এবং কে পাঠিয়েছে। যদি তাকে আইডেন্টিফাই করা যায় তাহলে তাকে কিন্তু ভুলেও অ্যারেস্ট করা যাবে না, তাকে নজরে রাখতে হবে। অপরাধীদের অপরাধ করার ধরন এবং পদ্ধতির সূত্র অনুসরণ করে পৌঁছতে হবে এই জাল চক্রের মূল পাণ্ডার কাছে। তাপস, তোমার এবং যতীনবাবুর ওপরে আমার সম্পূর্ণ আস্থা আছে। এর আগেও তোমরা বেশ কিছু ক্রিটিক্যাল কেসে আমাদের সাহায্য করেছো। আশা করি নিরাশ হব না। সো হোয়াটস দ্য প্ল্যান? লাইফ কেয়ারে যাব না বলছেন তাহলে? হয়তো প্রয়োজন হবে না। এইভাবে এক কর্মব্যস্ত দিনে সকলকে ডেকে ডেকে জেরা করার কোনো মানেই হয় না, যখন সমাধানের একটা দিক আমরা ইতিমধ্যেই খুঁজে পেয়েছি। বাই দ্য ওয়ে,
মালতী এবং সান্নিধ্যের বর্তমানে অবস্থা কেমন? ওয়েল যতীনবাবু, মালতী বোধহয় আর আগের মতো তীর চালাতে পারবে না। সে কি? কিন্তু কেন? কারণ এক, ওকে ড্রাগস নেওয়ার অপরাধে অনির্দিষ্টকালের জন্য ওকে স্পোর্টস কমিটি থেকে ব্যান করে দেওয়া হয়েছে, এবং দ্বিতীয়ত ওকে জেরা করে জানা গিয়েছে যে সম্ভবত ওদের কোনো এক পরিত্যক্ত হাসপাতালে আটকে রাখা হয়েছিল এতদিন। জায়গাটা কোথায় সে বিষয়ে আর তেমন একটা স্বচ্ছ ধারণা নেই বটে, তবে হাসপাতালের বাইরেটা যেমন পরিত্যক্ত, ভেতরটা ঠিক তেমনই আধুনিক ডাক্তারি যন্ত্রপাতিতে ভরে রয়েছে। এমনকি সেখানে একটি কয়েদঘরও করা হয়েছে যেখানে অপহৃত ব্যক্তিদের আটকে রাখা হয় এবং দিনে 2 বার খাবারের পর জোর করে ড্রাগস দেওয়া হয়। আমরা ওর মেডিকেল টেস্ট করিয়েছি। রিপোর্টে বলেছে যে মেথোডিন নামের এক বিশেষ ধরনের ড্রাগস তাদের দেওয়া হতো, যা কিনা পেন কিলার হিসেবে ভিন্ন কম্পোনেন্ট ব্যবহার করে নতুন বাজারে রয়েছে। স্প্যাসমোপ্রক্সিন, যদি আমি ভুল না হই। ঠিক তাই যতীনবাবু, মেথোডিন মারাত্মক কড়া ডোজের পেন কিলার। এর বেশি ব্যবহারে মানুষের স্নায়ুতন্ত্র বিকল হয়ে যেতে পারে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে আহত সৈনিকদের বেদনা প্রশমিত করার জন্য দেওয়া হতো। এই ওষুধের প্রয়োগে 24 ঘন্টা তারা সকল ব্যথা বেদনা ভুলে ঝিম মেরে বিছানায় পড়ে থাকত। আরও একটি বিষয় যতীনবাবু, সম্ভবত মালতী পালানোর চেষ্টা করেছিল, কিন্তু দরজায় ওর হাতের আঙুলগুলো চেপে ধরা হয়, ফলে অধিকাংশ হাড় ভেঙে গিয়েছে। সব মিলিয়ে ওর কেরিয়ার প্রায় শেষ। ওকে নির্দোষ প্রমাণিত করে ক্লিন চিট দিলে হয়তো মেয়েটা একটু শান্তি পাবে। আর সান্নিধ্য এখনো ঘরের মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত তার সাথে যা যা হয়েছে সেগুলোকে মেনে নিতে পারছে না। এমনকি ড্রাগসের প্রভাবও এখনো সম্পূর্ণ কাটেনি তার। আমরা চেষ্টা করছি আজকের মধ্যেই একটা সমাধান সূত্র বার করতে। প্রয়োজনে আপনাকে কল করব। আপনার সাহায্যের বিশেষ প্রয়োজন পড়বে। নিশ্চয়ই, আমি আপনাদের পাশেই রয়েছি। যখন প্রয়োজন পড়বে এবং যদি কিছু জানতে পারেন আমাকে অবশ্যই ইনফর্ম করবেন। অল দ্য বেস্ট। রীতমবাবু গাড়ির দিকে এগিয়েই যাচ্ছিলেন। ঠিক এমন সময় জিতুদা বলে উঠল, বাই দ্য ওয়ে, জগদীশবাবুর বোধহয় আপনাকে নিয়ে কিছু প্রশ্ন ছিল। রীতমবাবু ঘুরে দাঁড়িয়ে বললেন, আমায় নিয়ে? হ্যাঁ বলুন। জিতুদা এইবার হাসি হাসি মুখ করে গলায় খানিকটা কৌতুক এনে জগা জেঠুকে বললেন, কি জগদীশবাবু, কি যেন বলছিলেন? ওই হাতের গুলির সাইজ কত জানতে চাইছিলেন না? উনি তো সামনেই রয়েছেন, এখন জিজ্ঞেস করতে পারেন। না, মানে আপনাকে দেখে আসলে এই জয় বাবা ফেলুনাথ সিনেমার সেই গুণময় বাগচির কথা মনে পড়ে গেল। বলছি মশাই, ওই যে আপনার হাতের গুলি, ওটা কি তার মতোই 17.5 ইঞ্চি? প্রবল অট্টহাসিতে ফেটে পড়েন রীতমবাবু। সাদা শার্টের উপর দিয়ে হাতের গুলিটা ফুলিয়ে বললেন, কি জগদীশবাবু, একবার ছুঁয়ে দেখবেন নাকি? এই গুণময় কিন্তু হুমকির চিঠি পেয়ে মোটেই তল্পিতল্প গুটিয়ে পালিয়ে যায় না। যতদূর আমার বাইসেপসের সাইজের প্রশ্ন কোনোদিনও সেইভাবে মাপা হয়নি, তবে আগে যখন বডি বিল্ডিং শো করতাম তখন একবার মেপেছিলাম 18.5 ইঞ্চি। জগা জেঠু চোখ দুটো গোল গোল করে বলে উঠলেন, বলেন কি মশাই, 18.5? আমার তো বোধহয় 12 ইঞ্চিও হবে না। জেঠু, আপনার 18.5 ইঞ্চি বাইসেপস নাই থাকতে পারে, কিন্তু আপনার গল্পের গোয়েন্দার তো আছে। আমার কথা শুনে সকলে একসাথে হেসে উঠল। ধীরে ধীরে আমরাও ঘাট ছেড়ে এগিয়ে গেলাম বাড়ির দিকে। রাত তখন প্রায় 10:30। ল্যাপটপের স্ক্রিনের দিকে ঠায় চেয়ে রয়েছি আমরা তিনজনে। জগদীশবাবু খানিক আগেই ডিনার সেরে আমাদের বাড়িতে হাজির হয়েছিলেন। এসে বললেন যে রহস্যের পর্দা যখন উন্মোচিত হতে চলেছে, সেই ইতিহাসের সাক্ষী হওয়া থেকে তাকে অযথা বঞ্চিত করা কেন। অগত্যা তিনিও যোগ দিয়েছেন আমাদের সাথে। ল্যাপটপের স্ক্রিনে ধীরে ধীরে ফুটে উঠছে অন্য একটি কম্পিউটারের স্ক্রিন। লাইফকে নার্সিংহোমের একটা আইপি অ্যাড্রেসের সাথে কানেক্ট করা হয়েছে। অন্তত
8টি কম্পিউটার, তাই এক এক করে আইপি এবং ডোমেনের কন্ট্রোল নিয়ে রিমোট অ্যাক্সেসের মাধ্যমে প্রতিটি কম্পিউটার স্ক্রিনে চোখ রাখতে শুরু করলাম। প্রতিটি কম্পিউটারে থরে থরে সাজানো রয়েছে অসংখ্য ফোল্ডার, যেখানে রয়েছে পেশেন্টের ইনফরমেশন, প্রতিদিনের শিডিউল ভাগ করা রয়েছে। এইভাবে এক একটি ফোল্ডার ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ চোখ গেল ইমেলের দিকে। মেল বক্স খুলে চেক করছি, এমন সময় দেখতে পেলাম একটি বিশেষ মেল আইডিতে গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি ইমেল পাঠানো হয়েছে, যেখানে কাস্টমার ডিটেল রয়েছে। প্রতিটি কম্পিউটারে যারা বসে তাদের নিজস্ব ইমেল আইডি দিয়ে লগ ইন করতে হয়। যেই ইমেল আইডি দিয়ে পাঠানো হয়েছিল সেটি মায়া নামের একটি স্টাফের, এবং যাকে পাঠানো হয়েছে সেটা দেখে আমি চমকে উঠলাম। জিতু তাকে বললাম, ঋষি অগ্নিহোত্রী, রিসিভিং ইমেল আইডি এই ব্যক্তির নামেই খোলা হয়েছে। তুমি কি ওনার নাম আগে শুনেছ? ঋষি নামটা খুব চেনা চেনা, তবে ঠিক এই মুহূর্তে মনে আসছে না। ও মশাই, এ তো সেই কেস যেখানে ঋষি অগ্নিহোত্রীকে একটি জটিল কেসে জেলও খাটতে হয়েছিল। আপনার মনে আছে কিনা জানি না, আজ থেকে প্রায় বছর 5 আগে ডাক্তার ঋষি যখন এক প্রেগনেন্ট মহিলার বাচ্চা ডেলিভারি করার সময় ভুলবশত তার পেটের নাড়ি কাটতে গিয়ে খাদ্যনালী কেটে ফেলেছিল। পেশেন্ট পার্টি তো রেগে গিয়ে নার্সিংহোম ভাঙচুর অবধি করেছিল। পরে অবশ্য পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের কাস্টাডিতে নিয়ে নেয়। এরপর ডাক্তার ঋষির লাইসেন্স কেড়ে নেওয়া হয় এবং 2 বছরের জেলও হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। জিতুদা, এই মায়ার সম্ভবত ঋষির সাথে কোনোভাবে যুক্ত রয়েছে। মায়ার ফোন নম্বর পেলে তার টাওয়ার লোকেশন ট্রেস করতে পারলেই সবটা স্পষ্ট হবে। জিতুদা দ্রুত অফিসার রিতম বাবুর নাম্বার ডায়াল করল। 2 বার রিং হতেই ফোনের ওই প্রান্ত থেকে ভেসে এলো রিতম বাবুর গলা। বলুন মিস্টার মিত্র, কিছু জানতে পারলেন? জানতে পেরেছি অনেক কিছুই, বাকিটা সময়ের অপেক্ষা। আমাদের আজই হয়তো অভিযানে নামতে হবে। তার আগে আমার মায়ার নাম্বার চাই। মায়া? হ্যাঁ, এই কেসের প্রাইম সাসপেক্ট। আপনার ঋষির কেসটা মনে আছে? কোন ঋষি বলুন তো? ডাক্তার ঋষি অগ্নিহোত্রী। দাঁড়ান, ঋষি মানে লাইফ কেয়ার নার্সিং হোমে যিনি একজন গর্ভবতী মহিলার সন্তান ডেলিভারি করার সময় ভুল করে খাদ্যনালী কেটে ফেলেছিলেন? হ্যাঁ, মনে পড়ে বই কি। মিডিয়া কেসটা নিয়ে বেশ ভালোই জলঘোলা করেছিল। তাও তো 2 বছরের জেলও হয়। জেল থেকে বেরোনোর পর কোথায় গিয়েছে তার কেউ খোঁজ রাখেনি। অদ্ভুত ব্যক্তিত্বের এই মানুষটি কাঠগড়ায় দাঁড়িয়ে জজ সাহেবের সামনে মাথা উঁচু করে বলেছিলেন যে দুর্ঘটনা তো হতেই পারে, সবই নাকি ঈশ্বরের ইচ্ছে। তিনি জেনে বুঝে কিছু করেননি। তবে তার মেডিকেল টেস্টে পেটে অ্যালকোহল পাওয়া গিয়েছিল। হাসপাতালের স্টাফদের থেকে জানা গিয়েছিল তিনি নাকি প্রায় মদ খেয়ে ক্রিটিক্যাল কেসগুলো হ্যান্ডেল করতেন। এতে নাকি তার স্নায়ুর উপরে নিয়ন্ত্রণ থাকত। আর মায়ার পরিচয় এবং ডিজাইনেশন সঠিক কি সেটা আমিও জানি না, তবে হ্যাঁ, ওর ফোন নাম্বার আমি জোগাড় করে দিতে পারি। তাদের কথোপকথনের মাঝে আমি একটা ফাইল খুলে জিতুদাকে হাতের ইশারায় দেখালাম, যেখানে নার্সিংহোমের প্রতিটি বিভাগে ডাক্তার থেকে শুরু করে হাসপাতালের মেডিসিন বিভাগ, নার্স এবং ওয়ার্ড বয়দের ডিউটি টাইম, ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট কখন কোন সময় রয়েছে, এই সমস্ত তথ্য নথিভুক্ত করা রয়েছে। মায়ার পুরো নাম মায়া মালহোত্রা এবং সে ইনসেন্টিভ কেয়ার ইউনিটের একজন ভারপ্রাপ্ত নার্স। তার ওয়ার্ক প্রোফাইল যখন জেনে গিয়েছি আর চিন্তা নেই। জিতুদা সেই দিকে খানিক ভ্রু কুঁচকে তাকিয়ে ফোনের ওই প্রান্তে থাকা রিতম বাবুকে বলে উঠল, মায়া নার্সিং হোমে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের একজন নার্স। আপনি ওর নাম্বারটা আমায় টেক্সট করুন। এরপর আমি আপনাকে আমাদের পরবর্তী কর্মসূচি জানাচ্ছি। তবে আপনি এই মুহূর্তে আপনার গোটা টিমকে প্রস্তুত থাকতে বলুন। আজ রাতেই হবে যবনিকা পতন। খানিকক্ষণ বাদে টুং করে একটি মেসেজ ঢুকল জিতুদার হোয়াটসঅ্যাপ নম্বরে। নাম্বারটি নিয়ে আমি ট্র্যাকিংয়ে বসাতেই দেখলাম টাওয়ার লোকেশন দেখাচ্ছে রামরাজতলার একটি জায়গায়। ম্যাপে লাল বিন্দুটা একটা জায়গায় স্থির হয়ে রয়েছে। আমি আরও ভালোভাবে দেখার জন্য জুম করতেই দেখতে পেলাম সেটি সেখানকার একটি হাসপাতালের ঠিকানা। যতদূর জানি আজ থেকে প্রায় বছর 10 আগে এই হাসপাতালে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে প্রচুর রোগী সেইখানে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার পর
সেটি কার্যত বন্ধ হয়ে যায়। জিতু তাকে সেই কথা জানাতেই সে বলে উঠল, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। সন্তাবোস, মালতীর বয়ানে এমনই এক হাসপাতালের কথা উঠে এসছিল। মায়া ওখানেই রয়েছে। সম্ভবত ডাক্তার ঋষিকেও পাওয়া যেতে পারে। আমাদের এক্ষুনি সেখানে যেতে হবে। পুরো চক্রের মূল পাণ্ডাকে সেখান থেকেই গ্রেপ্তার করতে হবে। তুই তোর ল্যাপটপের অ্যাক্সেস স্মার্টফোনে নিয়ে নে। আর জগদীশবাবু, আপনি ঘরেই থাকুন। ওখানে গুলিগলা চলতে পারে, ক্রস ফায়ারিংয়ে ক্ষতি হতে পারে আপনার। বলেন কি মশাই, এমন এক রুদ্ধশ্বাস অভিযানকে চোখে না দেখতে পারলে যে আমার জন্মই বৃথা। কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমায় নিয়ে বিশেষ ভাবতে হবে না। যার সাথে কলকাতার বিখ্যাত গোয়েন্দা রয়েছে, তাপসের মতন একজন দক্ষ সাইবার এক্সপার্ট রয়েছে, তার চিন্তা কিসের? শহর কলকাতা জুড়ে তখন বিপুল জনসমারোহ। পিচ ঢালা রাস্তায় পিলপিল করছে মানুষের ঢল। সামনে যে দুর্গাপুজো, তাই বাঙালির ঘরে ঘরে আজ সাজো সাজো রব। শপিং মলগুলোতে উপচে পড়া ভিড় চোখে দেখার মতো। রাস্তায় রাস্তায় বাঁশের কাঠামোর ওপরে চলেছে প্যান্ডেলের কারুকার্য। তবে এই আনন্দের মাঝেও মানুষের চোখ মুখ জুড়ে যেন এক আতঙ্কের ছায়া। আর আমরা মানুষের পাশ থেকে এই আতঙ্ক দূর করতে বদ্ধপরিকর। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রামরাজাতলার সেই আগুনে ঝলসে যাওয়া পরিত্যক্ত হাসপাতালটির সামনে। হাসপাতালের বাইরে এবং ছাদে কালো পোশাক পরিহিত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে পাহারা দিচ্ছে জনা 10 প্রহরী। আমার হাতে এখনো 9mm পিস্তল এসে পৌঁছয়নি, তবে রীতমবাবু আমায় একটা মাউজার দিয়েছেন। বন্দুকটা ছোট হলেও শর্ট রেঞ্জের কোনো টার্গেটকে ধরাশয়ী করতে বেশ শক্তিশালী। জিতুদা তার কোল্ড রিভলভার হাতে নিয়ে গাছের আড়ালে লুকিয়ে রয়েছে। আশেপাশে আরো জনা 6 ইন্টারপোলের অফিসার সিভিল ড্রেসে পজিশন নিয়ে অর্ডারের অপেক্ষায় প্রহর গুনছে। ঘরের ভেতর থেকে শোনা যাচ্ছে কাদের যেন চাপা গলার আওয়াজ। আমরা ধীরে ধীরে যতটা সম্ভব শব্দ না করে এগিয়ে চললাম হাসপাতালের দিকে। চলার সময় হঠাৎ করে কোনো কিছুতে আঘাতে লাগায় জগাজেরও ধপ করে মুখ থুবড়ে মাটিতে পড়তেই ছাদের ওপর থেকে একজন টর্চ ফেলল। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। বন্দুকধারীদের দল একে একে আমাদের দিকে বন্দুক তাক করে ধরতেই গর্জে উঠল জিতু তার বন্দুক। ছাদের দিকে লক্ষ্য করে একজনকে ফায়ার করতেই সে আর্তনাদ করে মাটিতে পড়ে গেল। তৎক্ষণাৎ আমাদের টিমের বাকিরা নিজেদের পজিশন নিয়ে নিল। আমি জগাজে ঢুকে কভার করতে করতে বললাম, ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, তাই জিতুদা আপনাকে জানাতে চায় না, কিন্তু আপনি তো নাছর বান্দা। গাছের আড়াল থেকে গুলি চালাতে চালাতে আমি জিতুদার উদ্দেশ্যে বলে উঠলাম, জিতুদা তোমরা এগিয়ে যাও, আমি পেছন থেকে কভার করছি। জিতুদা সহ রীতমবাবু এবং ইন্টারপোলের অফিসারেরা একে একে সকলকে ধরাশায়ী করে হাসপাতালের ভেতরে ঢুকতেই যাবে, ঠিক সেই সময় হাসপাতালের ভেতর থেকে শুনতে পেলাম হাততালির আওয়াজ। কেউ যেন প্রবলভাবে অট্টহাসি দিতে দিতে 2 হাতের তালুতে তালি দিতে দিতে এদিকেই এগিয়ে আসছে। ততক্ষণে জনা 5 প্রহরীর লাশ মাটিতে পড়ে রয়েছে। আমাদের বন্দুকের গুলি তাদের দেহ এফোড় ওফোড় করে দিয়েছে। মাটি রক্তে লাল হয়ে ভিজে উঠেছে। ধীরে ধীরে দেখা গেল তাকে, একজন বছর 50-এর ব্যক্তি, মাথায় কাঁচা পাকা চুল, চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই। দরজার আড়াল থেকে তার শরীরের খানিক অংশ দেখা যাচ্ছে বটে, তবে তার পাশেই যেন কেউ একজন দাঁড়িয়ে রয়েছে মনে হলো। হাততালি দিতে দিতে সে বলে উঠল, ব্রাভো ব্রাভো মিস্টার মিত্র, অবশেষে আমাকে খুঁজে পেলেন। এই সাথে দেখছি আবার ইন্টারপোলের অফিসারকেও নিয়ে এসছেন, তা বেশ বেশ বেশ। তবে আমায় গ্রেপ্তার করে কি লাভ বলুন তো মিস্টার মিত্র? বরং আমি বেঁচে থাকলে আরো 10-20টা মানুষের উপকারে আসতে পারতাম। হ্যাঁ, ওই দিনটা আমি ওই মহিলাকে সাহায্য করতে গিয়েছিলাম মিস্টার মিত্র। আমি যে ডাক্তার, মানুষের প্রাণ কি কেড়ে নিতে পারি বলুন? ডাক্তার? আপনি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিচ্ছেন, অথচ
ডাক্তারি বিদ্যার অপপ্রয়োগ করে মানুষের কেরিয়ার নষ্ট করে তাকে ড্রাগসের নেশায় আসক্ত করে তারই শরীর থেকে বের করে নিচ্ছেন তাদের কিডনি। বাহ, আপনি এই ব্যাপারে কি বলবেন ঋষি অগ্নিহোত্রী? যতীন বাবু, কাম ডাউন। দেখুন, একটা মানুষের কিডনি আরেকটা অসহায় মানুষের প্রাণ বাঁচাতে পারে, সেটা নিশ্চয়ই আপনি জানেন। আমি তো শুধু ওই ঈশ্বরের একটা প্রতিনিধি মাত্র। হ্যাঁ, নিজের কর্তব্যটুকু পালন করি। তবে আমাকে অ্যারেস্ট করার আগে একেও একবার দেখে নিন। হ্যাঁ, দেখুন দেখুন, আসুন। এই বলে এক হ্যাচকা টানে দরজার আড়াল থেকে বের করে আনলো 1 বছর 40-এর মহিলাকে। তাকে দেখে আমরা সবাই পিছিয়ে এলাম। তার বুকে বাঁধা রয়েছে একটা লাল জ্যাকেটের সাথে টাইম বম। আমাদের দিকে একবারে দৃষ্টি বুলিয়ে নিয়ে তিনি খিকখিক করে হেসে উঠে বললেন, মায়া, আমার মায়া, এতদিন ধরে আমার সকল কাজে সঙ্গ দিয়েছি মিস্টার মিত্র, আজও দেবে। আফটার অল, শি ইজ মাই পার্টনার ইন অল অফ মাই ক্রাইম। আজ এই শেষ যাত্রাতে ও আমাদের সকলের সাথে শহীদ হবে। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না আজ মিস্টার মিত্র। আমি জিতুদার কানে ফিস করে বললাম, জিতুদা, এই বম ডিফিউজ করতে গেলে বম স্কোয়াডকে ডাকতে ডাকতে অনেক দেরি হয়ে যাবে। লক্ষ্য করে দেখো, ওখানে কিন্তু কোনো তার নেই। এর অর্থ একটাই, ওটি ব্লুটুথের সাথে কানেক্ট করা, ঋষির মোবাইলের সাথে। সম্ভবত এর ভার্চুয়াল সার্কিটে একটি বিশেষ ধরনের অ্যালগোরিদমের, যেখানে ভার্চুয়ালি ফিজিক্যাল বম সে কানেক্ট করে রেখেছে। এখন একটাই উপায়, আমরা যদি এগোতে চাই তাহলে সে মোবাইল থেকে বাটন প্রেস করে দেবে। ওর মোবাইল ফোনে অ্যাক্সেস পেতে সময় লাগবে বেশ খানিকটা। জিতুদা, একটাই উপায়, সোজা এনকাউন্টার। আমায় আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমার হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে 2 হাতে 2টো বন্দুক ধরে 2 পা পিছিয়ে এসে জিতুদা শূন্যে 2 পা খেয়ে ঋষি এবং মায়ার ঠিক কপাল বরাবর লক্ষ্য করে 2 বার ফায়ার করল। বাতাস কেটে 2টো গুলি একদম সঠিক নিশানায় গেঁথে গেল তাদের কপালের ঠিক মাঝ বরাবর। সকলেই যেন এই ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল। দেহ 2টো ধপ করে মাটিতে আছড়ে পড়তেই আমি ছুটে গিয়ে মায়ার শরীর থেকে বম লাগানো জ্যাকেটটি খুলে নিয়ে হাতে নিয়ে নিলাম। এরপর পাশে পড়ে থাকা ঋষির মৃতদেহের পকেট থেকে মোবাইল ফোনটা তুলে নিয়ে তারই আঙুলের ছাপের সাহায্যে সেটি খুলে বমের ভার্চুয়াল ইন্টারফেস ওপেন করতেই সেটিকে ডিফিউজ করলাম। সকলের মুখে দেখা গেল চরম প্রশান্তি। এরপর রিতমবাবু পকেট থেকে মোবাইল ফোনটা বের করে অ্যাম্বুলেন্সে খবর দেওয়ার পরে সকলে ধীরে ধীরে এগিয়ে গেলাম গাড়ির দিকে। সকালের ফুরফুরে হাওয়া গাড়ির কাঁচের জানলা দিয়ে গায়ে এসে লাগছে। পরপর 3টে গাড়ি সারিবদ্ধভাবে এগিয়ে চলেছে আমাদের বাড়ির দিকে। আজ যে প্রথমা, তাই সকলকে বাড়িতে নিমন্ত্রণ করেছে জিতুদা। জগা জেঠু আমার উদ্দেশ্যে বললেন, তোমার দাদার কীর্তি দেখে আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তার এমন রণকৌশলের সাথে যে এর আগে তেমন পরিচিত হয়নি। তবে যাই বলো, আমার পরের গল্পের প্লট আমি পেয়ে গেছি, আর এইবার তোমার দাদাকেই মূল গোয়েন্দা চরিত্রে রাখবো বলে ঠিক করেছি। জগা জেঠুর কথার উত্তরে আমি কিছু একটা বলতেই যাচ্ছিলাম, ঠিক সেই সময় জিতুদা বলল, জগদীশবাবু, কিছু ক্ষেত্রে মানুষকে এমন অনেক পদক্ষেপ নিতে হয় যা হয়তো তার প্রকৃতি বিরুদ্ধ। ওদের আমি মারতে চাইনি,
কিন্তু পরিস্থিতি আমায় বাধ্য করেছে। ঋষি একজন সাইকিক পেশেন্ট এবং তারই সাথে ক্রিমিনাল মাইন্ডেড। ওকে বোঝালেও বুঝতো না। এদিকে আমাদের সাথে নিয়ে যে মারা যেত, এতে লাভের লাভ কিছুই হতো না। ফলে আমিও এদের ইনকাউন্টার করতে বাধ্য হই। সমাজের অসুর নিধন যজ্ঞে আমরা সকলেই সামিল, তাই এই সমাজকে কণ্ঠক মুক্ত আমরা করতে বদ্ধপরিকর। স্বয়ং মা যে আমায় শক্তি দিয়েছেন, তাকে অবহেলা করি কি করে বলুন তো? সবশেষে আমি বলে উঠলাম, তাহলে এই বছর দুর্গাপূজায় সকলে মিলে আতঙ্ক মুক্ত হয়ে মাকে দর্শন করব, তাই না জিতুদা? আমার এই কথা শুনে এবার জগা জেঠু কপালে হাত ঠেকিয়ে বলে উঠলেন, সব ভালো যার শেষ ভালো তার। জয় মা, জয় মা। মাগো, এইভাবে তুমি আমাদের সকলের পাশে থেকো, যাতে সকলে মিলে একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারি। জয় শ্রীরাম, জয় হনুমান। শুনছিলেন আজকের পরিবেশনা অন্তর্জালে জিতুদা, গল্পকার উদ্দীপ্ত চৌধুরী, ঋতমবাবু দীপ্তদীপ, তাপস এবং গল্পের সূত্রধার আমি সায়ন, জিতুদা সৌরভ রায়, জগা জেঠু দৈপায়ন, মায়া মৌমিতা, ডাক্তারবাবু সুপ্রিয়, মালতী অঙ্কিতা, ওয়ার্ড বয় সূর্য। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী উদ্দীপ্ত চৌধুরীকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। টিম ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ সঙ্গে থাকবেন।